নমস্কার। ২৯শে মার্চ শনির সঞ্চার হয়ে গেল মীন রাশিতে। মীন রাশিতে শনির সঞ্চারের ফলে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপর তার কী প্রভাব পড়বে সেটা নিয়ে আজকের এই আলোচনা। তবে লগ্ন অপেক্ষা গোচরের ফল রাশিতেই বেশি পাওয়া যায়। সেই জন্য অবশ্যই আমি যেই প্রভাবগুলো নিয়ে আজ আলোচনা করব সেই প্রভাবগুলো কর্কট লগ্ন অপেক্ষা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে। কর্কট রাশির ঢাইয়া চলছিল গত ২.৫ বছর ধরে এবং এই ঢাইয়া ছিল অষ্টমা শনির ঢাইয়া, মানে শনি অষ্টমভাবে অবস্থান করে ঢাইয়া সৃষ্টি করেছিল এবং তার একটা দীর্ঘ প্রসারী প্রভাব কর্কট রাশি গত ২.৫ বছর যাবৎ ফেস করছিল। তার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ২.৫ বছর ভীষণভাবে মানসিক চাপ, মেন্টাল স্ট্রেস এবং নানান দিক থেকে ভীষণ অসুবিধা গেছে। হেলথ ভালো যায়নি, অনেকের ক্ষেত্রে কেরিয়ারে, ফিন্যান্সের ক্ষেত্রে খারাপ প্রভাব পড়েছে। আর্থিক দিক থেকে অনেক কর্কট রাশির মানুষকে অনেক সমস্যা ফেস করতে হয়েছে। পারিবারিক সমস্যা, বিভিন্ন রকম স্বাস্থ্যের সমস্যা, এইগুলোও কিন্তু গত ২.৫ বছর কর্কট রাশি ফেস করেছে। শনির 2025-এর 29শে মার্চে সঞ্চারটা হলো, তার ফলে কর্কট রাশির ক্ষেত্রে শনির সঞ্চার হয়ে গেল নবমে। আগে ছিল অষ্টমে, এবার শনিদেব চলে এলেন নবমে। তো নবম অবস্থান অষ্টম অবস্থানের থেকে অবশ্যই ভালো হবে কর্কটের ক্ষেত্রে। মানে কর্কট রাশি যতটা মানসিক চাপের মধ্যে ছিল বা আর্থিক দিক থেকে যতটা সমস্যার মধ্যে ছিল, পারিবারিক দিক থেকে ম্যারিড লাইফের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা চলছিল, এই সমস্যাগুলো এবার কিন্তু ধীরে ধীরে করে ঠিক হয়ে যাবে। স্পেশালি ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো, ম্যারিড লাইফের ক্ষেত্রে এবার সমস্যা অনেকটাই কমে যাবে। স্পেশালি এখনও রাহু শনিকে ধরে রেখেছে, মানে শনি রাহু কনজাংশনে আছে, যার জন্য সমস্যাটা এখনও কিছুটা হলেও থাকবে। কিন্তু 18ই মে যখন রাহুর ট্রানজিট হবে, মানে রাহু যখন মীন ছেড়ে কুম্ভে চলে আসবে, তখন থেকে কিন্তু ম্যারিড লাইফের ক্ষেত্রে কর্কট রাশি দেখা যাবে সমস্যা অনেকটাই কমে গেছে, অনেকটা কমে যাবে। এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রে সেই ক্ষেত্রেও কিন্তু কর্কট রাশির এখনও অনেকের সমস্যা চলছে। যাদের এখনও সমস্যা চলছে তাদের ক্ষেত্রেও আমি বলবো এই সমস্যাগুলো অনেকটাই কমে যাবে। সেটা মোটামুটি দেখা যাবে, সেই ফলটা মোটামুটি পেতে আরও কিছুদিন সময় লাগবে। কিন্তু এই বছর প্রেমের ক্ষেত্রে, ম্যারিড লাইফের ক্ষেত্রে সমস্যা অনেকটাই কমে যাবে। এবং পঞ্চমে যেহেতু বৃহস্পতির একটা দৃষ্টি রয়েছে, প্রেমের ক্ষেত্রে যতই সমস্যা হোক না কেন, সেই ভালোবাসা আবার ফিরে আসার বা প্যাচ আপ হয়ে যাওয়ার কিন্তু একটা ম্যাসিভ চান্সেস রয়েছে। এবং ম্যারিড লাইফের ক্ষেত্রেও আমি বলবো সমস্যা যতটাই হোক না কেন, রাহুর প্রভাবের কারণে, এতদিন অষ্টমা শনির কারণে অনেক সমস্যা চলেছে, কিন্তু তথাপি সেপারেশনের চান্সেসটা কম। এখন শনির যে সঞ্চারটা মিনে হলো, তার ফলে ধীরে ধীরে সমস্যাগুলো মিনিমাইজ হবে, কমে যাবে এবং দাম্পত্য কলহ থাকলেও, সমস্যা থাকলেও সেগুলো আলটিমেটলি সলভ হয়ে যাবে। এবং 18ই মের পর থেকে সেটা আরও অনেক বেশি ভালো হয়ে যাবে এবং স্মুথ হয়ে যাবে। তো সম্পর্কের দিক থেকে সমস্যাগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তারপরেও যেটা বলবো সেটা হলো, এই বছর আরও দুটো অনেক বড় ট্রানজিট রয়েছে। একটা বৃহস্পতির ট্রানজিট এপ্রিল মাসে এবং একটা রাহু কেতুর ট্রানজিট, সেটা মে মাসে। তো এই ট্রানজিটগুলোর কিন্তু অনেক বেশি প্রভাব প্রত্যেকটা রাশি এবং লগ্নের ওপর থাকবে। তো কর্কটকে ধরে যখন বলছি,
তখন কর্কটকে নিয়ে কিছু কথা আগে বলি। কর্কটের ক্ষেত্রে এখন বৃহস্পতির অবস্থান একাদশে বর্তমান সময়ে, কিন্তু কিছুদিন পরে 14ই এপ্রিলের পর কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি চলে আসবে দ্বাদশ অবস্থানে। এর ফলে কিন্তু কর্কট রাশিকে খুব বুঝে শুনে খরচ খরচা করতে হবে। কর্কট রাশির কিন্তু এক্সপেন্সেস অনেক বেড়ে যাবে এবং অনেক ক্ষেত্রে আননেসেসারি এক্সপেন্স বেড়ে যাবে। টাকা পয়সার ক্ষয়ক্ষতির সমস্যা আছে, খরচ বেড়ে যাওয়ার সমস্যা আছে। তো এই ধরনের সমস্যাগুলোর থেকে যথাসম্ভব নিজেকে বাঁচিয়ে চলতে হবে। এবং আরেকটা সমস্যা হলো দ্বাদশে বৃহস্পতির সঞ্চারের ফলে কর্কট রাশির ষষ্ঠে বৃহস্পতির দৃষ্টি পড়বে, যার ফলে কিন্তু শত্রুতা বাড়বে। শত্রুতা, গোপন শত্রুতা এইসব যথেষ্ট বেড়ে যাবে এই বছর। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু মে মাসের থেকে রাহু অষ্টমে অবস্থান করবে, সেই কারণে কিন্তু এই শত্রুতা কখনো কখনো কোর্ট অবধি, মামলা মোকদ্দমা অবধি, লিটিগেশন অবধি কিন্তু যেতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে এই বছর কিন্তু কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা এই সবের কিন্তু একটা টানা সম্ভাবনা পরবর্তী 1-1.5 বছরের জন্য কর্কট রাশির ক্ষেত্রে তৈরি হয়ে থাকবে। তো যতটা ঝুট ঝামেলা, আননেসেসারি ইগো, এগুলো কন্ট্রোলে রাখা যায়, এড়িয়ে চলা যায়, সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শনির অবস্থান নবমে থাকার জন্য পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা, কোনো কোনো ক্ষেত্রে যথেষ্ট ট্যালেন্ট থাকা সত্ত্বেও ভাগ্যজনিত কারণে কিছুটা পিছিয়ে যাওয়া, বা ভাগ্যজনিত কারণে একটা হওয়া কাজ একবারে না হয়ে সেটার জন্য 3বার করে দৌড়ে চেষ্টা করে সেটাকে হাসিল করা, সেই ব্যাপারগুলো এই বছর বা পরবর্তী 2.5 বছর কর্কট রাশি ফেস করবে। তথাপি বলা যায় মোটের ওপর অষ্টমা শনির থেকে যে কর্কট রাশির মুক্তি ঘটলো এবং নবমে যে শনির সঞ্চার হলো, তার জন্য অনেকটা রিলিফ কর্কট রাশি এবার পাবে। কিন্তু নবমে শনির অবস্থান যে খুব ভালো সেটা নয়, তথাপি আগে যতটা সমস্যা ছিল ততটা সমস্যা থাকবে না। পার্টিকুলার যেই বিষয়গুলো বললাম, শত্রুতা, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, ভাগ্যঘটিত কারণে কখনো কখনো কিছুটা পিছিয়ে যাওয়ার সমস্যা, শরীর স্বাস্থ্য মোটামুটি খুব ভালোও না আবার খুব খারাপও না। হ্যাঁ, তবে এই বছর আরোগ্য পাওয়ার কিন্তু যোগ আছে। মানে যারা দীর্ঘকাল কোনো সমস্যায় ভুগছিল তাদের সেই সমস্যা থেকে আরোগ্য হবে। কিন্তু 14ই এপ্রিল যখন দ্বাদশে বৃহস্পতি গমন করবে, সেই সময় থেকে 1-2 মাস একটু সাবধানে থাকতে হবে, কারণ ষষ্ঠে বৃহস্পতির দৃষ্টির ফলে কিন্তু কিছু সমস্যা বা কিছু রোগ নতুন করেই হতেই পারে। বিশেষ করে পেটের সমস্যা, ডাইজেশনের সমস্যা, লিভারের সমস্যা, যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের সমস্যা, এগুলো কিন্তু বাড়তেই পারে বা নতুন করে এগুলো অ্যাড অন হতে পারে। তো শরীরের দিকটা অবশ্যই খেয়াল রেখে চলতে হবে। তবে ইমোশনাল দিক থেকে, মেন্টাল স্ট্রেসের দিক থেকে অনেকটাই ভালো সময় এবার কর্কট রাশির জন্য আসতে চলেছে। যথেষ্ট উন্নতি, যথেষ্ট টাকা পয়সা, সেগুলোর যোগও তৈরি হয়েছে। স্পেশালি এপ্রিলের 14 তারিখ অবধি কোনো বাহন ক্রয় করার সম্ভাবনা রয়েছে। যারা বাচ্চার জন্য প্ল্যান করতে চাইছেন বা কনসিভ করতে চাইছেন 14ই এপ্রিল অবধি, তাদের জন্য ভালো সময় রয়েছে। শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য এপ্রিল মাসের মাঝামাঝি সময় অবধি কিন্তু কোনো নতুন জায়গায় অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ভালো সময় রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো সময় রয়েছে। এবং প্রেমের ক্ষেত্রেও এই সময়টায় যাদের ব্রেকআপ হয়ে গেছে বা ব্রেকআপের মতো সিচুয়েশান আছে, তাদের রিকনসিলিয়েশন বা প্যাচ আপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এই সব দিক থেকে কিন্তু বলা যায় এপ্রিল মাসের মধ্যে অনেকগুলো সমস্যার সমাধান দেখা যাচ্ছে। এবং যারা অবিবাহিত তাদের বিবাহ
ঠিক হওয়ার বা ম্যারেজ ফিক্স হওয়ারও কিন্তু একটা চান্স এপ্রিল মাসের মাঝামাঝি সময় অবধি রয়েছে। তো মোটের ওপর বলা যাচ্ছে যে কর্কট রাশির অনেকগুলো আটকে থাকা কাজ এই বছর হবে এবং এপ্রিলের মধ্যেই হবে। এবং এপ্রিল পরবর্তী সময়ে যখন বৃহস্পতির দ্বাদশে সঞ্চার হবে তখন কিন্তু পারিবারিক ক্ষেত্রে দায় দায়িত্ব কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। যদিও পারিবারিক ক্ষেত্রে সময়টা ভালো যাবে, কিন্তু অনেক দায়িত্ব কর্কট রাশির ঘাড়ে আসতে পারে এবং সেই দায়িত্বগুলো কিন্তু কর্কটকে যথেষ্ট মনের জোর নিয়ে সামলাতে হবে এবং কর্কট সেটা করতেও পারবে। কর্কট রাশি এমনি খুব ইমোশনাল রাশি, খুব সেন্সিটিভ রাশি, এটা একটা জলতত্ত্বের রাশি। তো কর্কট রাশির মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ডিসিশনটা মন থেকে বা ইমোশনাল গ্রাউন্ড থেকে নিয়ে থাকে। তো সেই সমস্যাটা কর্কট রাশির মানে জন্মের সময় থেকেই কর্কট রাশির সঙ্গে আছে। তো সেটা কোনো সমস্যা নয়, তবে তথাপি কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ইমোশনটাকে কন্ট্রোলে রাখতে হবে এবং বুদ্ধিমত্তার সাথে ডিসিশন মেকিং করতে হবে। তো এটুকু টিপস যদি তোমরা ফলো করো আশা করি ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। এই সময়টা আরও ভালো মতো চলার জন্য, আরও ভালো কিছু লাইফে হওয়ার জন্য, অবশ্যই মেন্টাল হিলিংয়ের জন্য আমরা কিন্তু এই সময় মুক্ত বা মুনস্টোন ব্যবহার করতে পারি, তার সঙ্গে এমিথিস্ট ব্রেসলেট করতে পারি, যেটা কিন্তু আমাদেরকে মেন্টাল স্ট্রেংথও দেবে, তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল হেলথটাকে ভালো রাখবে এবং ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। তো আজকে এইটুকুই। এরপরে অবশ্যই আমি পরবর্তী রাশি মানে সিংহ রাশি নিয়ে আলোচনা করব। শনিদেবের সঞ্চারের ফলে সিংহ রাশির ওপরে কী প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে পরবর্তী আলোচনা করব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই জানাতে পারেন। সেই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা আমি অবশ্যই করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।